প্রত্যেকটি ঘটনা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো খুব বেশি কথা বলবো না, সরাসরি ঘটনাতে চলে যাব। আর এবারের এপিসোডের সিংহভাগ ঘটনাই আমাদের মাশফিক ভাই দিয়েছেন, যার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। মাশফিক ভাইয়ের এর আগেও কিন্তু বেশ কিছু ঘটনা আমি তো শেয়ার করেছি, আমি আমার চ্যানেলে ছাড়াও ভূত.com-এ শেয়ার করেছি। তো চলুন শুরু করি মাশফিক ভাইয়ের প্রথম ঘটনা। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি একটু ভিন্ন রকম। বাংলাদেশ ভারত সীমান্ত এবং ভারতের কয়েকটি জায়গায় এই ঘটনাটি ঘটেছে। আর ঘটনাটি ঘটেছে এই মাশফিক ভাইয়ের গ্রামেরই 7 জন মানুষের সাথে, তারা সবাই ওনার পরিচিত। ঘটনাটি 2004 সালে ঘটেছে। ওনাদের গ্রামের 7 জন লোক সিদ্ধান্ত নিয়েছে তারা ভারত হয়ে পাকিস্তানে যাবেন, কারণ ওনাদের গ্রামের এক বড় ভাই 30 বছর যাবৎ পাকিস্তানের লাহোরে থাকেন, সেখানে খুব ভালো কাজ করেন, ব্যবসা বাণিজ্য আছে। তো গ্রামে থেকে খুব বেশি কাজে সুবিধা করতে পারছিল না, এই কারণে কোনোভাবে তার সাথে যোগাযোগ হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে লাহোরে গেলে তিনি ভালো কাজের ব্যবস্থা করে দেবেন। মূলত এই কারণেই তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় ওই 7 জন। এদের মধ্যে জলিল, রহিম, মাসুম এই 3 জনের বয়স তখন 25 থেকে 28 এর মধ্যে আর কি। বাকি 3 জন কালাম, মুফিজ এবং আব্দুল কাদেরের বয়স 22 থেকে 25। এদের মধ্যে সবার ছোট যিনি, তার নাম হচ্ছে রাসেল, তার বয়স 20 বছর। তারা এই 7 জন মিলে খুব গোপনে সিদ্ধান্ত নেয় তারা ভারত হয়ে পাকিস্তানে যাবে। ওখানে গিয়ে তারা এলাকার ওই ভাইয়ের কাছে চাকরি করবে। তাদের কিন্তু কোনো পাসপোর্ট নাই, ভিসাও নাই। তাই তারা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ওই পালিয়েই আর কি তারা পাকিস্তানে প্রবেশ করবে। এরা সবাই ছিল খুবই দরিদ্র ঘরের সন্তান। মূলত অভাবের তাড়নায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তারা। তাদের ভিতর 3 জন বিবাহিত, বাকি 4 জন অবিবাহিত। তো বাড়িতে তাদের পরিবারের কাছে বললে তারা যেতে দেবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় খুব গোপনে যে তারা চলে যাবে। তারা ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হবে। পাকিস্তান যেতে পথে যে খরচ আছে, তাই তারা সাধ্যমতো যে যেটা পারে সেভাবে জোগাড় করে। এভাবে 2004 সালের কোনো একদিন সকালে তারা 7 জন রওনা হয় পাকিস্তানের উদ্দেশ্যে। তারা ভোরে রওনা হয়ে দুপুরে চুয়াডাঙ্গা পৌঁছায়। ওখানে তাদের একজন পরিচিত ছিল আগে থেকেই আর কি, তো তারা যোগাযোগ করেছে তার সাথে। দালালের মাধ্যমে তাদের ভারতে প্রবেশ করতে হবে। দুপুরে চুয়াডাঙ্গা নেমে তারা তাদের পরিচিত লোকের সাথে দেখা করে। তো দালালের সাথে দেখা হতে হতে বিকাল তখন 5টা বাজবে আর কি। তো দেখা হয়, ও দালাল তাদের সবকিছু বুঝিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে। তখন তারা রওনা হয় সীমান্ত এলাকার উদ্দেশ্যে। মুজিবনগরের আশেপাশের কোনো একটা জায়গায় তারা অবস্থান নেয়। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে অন্ধকার। তাদের যাত্রা হলো রাতের বেলা। রাতেই তারা ভারতে প্রবেশ করবে। সীমান্ত এলাকায় বিশাল এলাকা জুড়ে ফসলের জমি, কোনো ঘর বাড়ি নাই, অনেক জায়গায় একদম বিরান পড়ে আছে। ওই ফসলের জমির ভেতর দিয়ে তাদের যেতে হবে। তারা এক জায়গায় বসে সবাই প্রস্তুতি নেয়। তখন সীমান্তে এত কড়াকড়ি ছিল না। গভীর রাতে তারা হাঁটা শুরু করবে। তো দালালের সাথে দেখা হয়। দালালের সাথে তারা এক জায়গায় বসে প্ল্যান প্রোগ্রাম করছে কি করা যায় এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেয়। এখন যেমন সীমান্তে কাঁটাতারের বেড়া, তখন কিন্তু সীমান্তে এত কড়াকড়ি ছিল না, এত কাঁটাতারের বেড়া ছিল না, বিভিন্ন জায়গায় ফাঁকা ছিল। গভীর রাতে তারা হাঁটা ধরবে। দালাল তাদের সাথে এপাশ থেকে হাঁটা শুরু করবে, একটা জায়গায় এসে আর এক দালালের কাছে দিয়ে যাবে, এরকমই পরিকল্পনা আর কি। তো রাত গভীর হয়, তারা হাঁটা শুরু করে। একটা বাগানের মধ্য দিয়ে তারা হাঁটছে। হঠাৎ তারা খেয়াল করে যে চারদিকে বাতাস বইছে, মনে হচ্ছে ঝড় হবে, অথচ আকাশে
চাঁদ দেখা যাচ্ছে। এইরকম ঝড়ো বাতাস কেন হচ্ছে তারা কিছুই বুঝতে পারে না। দালাল ওদেরকে বলে যে ও কিছু না, আপনারা হাঁটেন, যাই হোক না কেন পেছন দিকে তাকানোর দরকার নেই। তো এভাবে হাঁটতে হাঁটতে তারা কিছু তাল গাছের নিচে গিয়ে পৌঁছায়। হঠাৎ তারা দেখে একটা তাল গাছ একবার মাটিতে শুয়ে পড়ছে আর একবার দাঁড়িয়ে যাচ্ছে। এটা দেখে তারা একজন আরেকজনের দিকে তাকায় এবং ভয় পায়। ভয় পাওয়াটাই স্বাভাবিক। তখন দালাল আবার তাদেরকে বলে, এই দ্রুত হাঁটেন, দ্রুত হাঁটেন। এরপর কিছুদূর গিয়ে ছোট্ট একটা খালের মতো পায় তারা, ওখানে হাঁটু পানি হবে, তো ওটা পার হতে হবে। তারা যখন খালের কাছে পৌঁছায় তখন দেখে সাদা পাঞ্জাবি পরে একটা লোক দাঁড়িয়ে আছেন। লোকটা তাদের বলে, বাবারা ওইদিকে যেও না, যে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসছো সেটা তো সফল হবে না, তোমরা তাই বাড়িতে ফেরত যাও, সামনে কিন্তু তোমাদের ভয়ানক বিপদ হবে। এটা শুনে দালাল বলে, আরে বাপু কে হে আপনি, অযথা আমাদের কাজে বাগড়া দিচ্ছেন কেন, যান তো যান, আপনি আপনার পথ দেখেন। এই কথা বলে দালাল তাদেরকে, মানে ওই মুরব্বীকে। তো এটাও বলে যে ওদেরটা ওরা বুঝছে, আপনি আপনারটা বোঝেন, ওদের ভালো মন্দ দেখার দায়িত্ব কি আপনাকে দেয়া হয়েছে নাকি। এইভাবে ওই মুরব্বীর সাথে আসলে খারাপ ব্যবহার করেন। লোকটি মন খারাপ করেন এবং হাঁটতে হাঁটতে দূরে কোথায় গিয়ে যেন মিলিয়ে গেলেন। ওরা এই বিষয়টা আসলে খুব একটা অস্বাভাবিকভাবে দেখেনি, ওই মুরব্বীর বিষয়টা। কিন্তু আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, ওই মুরব্বী কোত্থেকে আসলো এটা কিন্তু তাদের মাথায় ওই সময় ক্যাচ করে নাই। ওরা খালের ভিতর দিয়ে হাঁটা শুরু করে। খাল পার হয়ে যখন উপরে উঠবে তখন চাঁদের আলোয় খেয়াল করে দূরে শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে। এটা দেখে তারা ওই শাড়ি পরা ওই অবয়বটির কাছে যায় এবং গিয়ে বলে, আপনি কে, কোথায় যাবেন? কিন্তু ওই শাড়ি পরা মেয়েটা কোনো কথা বলে না। দালাল কিছুটা বুঝতে পেরেছে হয়তোবা যে কোনো একটা অস্বাভাবিক কিছু হচ্ছে, কিন্তু সে এই বিষয়টা বুঝতে দিচ্ছে না। কারণ হলো এই 7 জনকে পার করে দিতে পারলে তো তার বেশ মোটা অঙ্কের একটা টাকা পাবে সে। তো এখন টাকার লোভে কিন্তু কোনো সমস্যার কোনো একটা আঁচ তাদেরকে বুঝতে দিচ্ছে না। তো দালাল আবার ওই সময় ওই মহিলাকে বলে, আপনি কোথায় যাবেন? তখন ওই মেয়েটা হাত দিয়ে ইশারা করে দেখায় যে তারা যেদিকে যাচ্ছে সেও সেদিকে যাবে। তখন দালাল বলে, আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সাথে চলেন। এদিকে তারা হাঁটা শুরু করে। পেছনে ওই শাড়ি পরা অবয়বটি হঠাৎ পেছন থেকে করুণ সুরে শেয়াল এবং কুকুরের ডাক ভেসে আসে। দালাল তখন তাদেরকে বলে, আপনারা কেউ পেছন দিকে তাকাবেন না, সোজা হাঁটা শুরু করেন। এভাবে হাঁটতে হাঁটতে অল্প কিছু দূর যাওয়ার পর এই 7 জনের মধ্যে একজন পেছন দিকে তাকায়, দেখে শাড়ি পরা মেয়েটা নাই। তখন বলে, আরে এই মহিলাটা কই গেল? তখন সবাই পেছনে তাকায় যে আসলেই মেয়েটা নেই। তাদের ভিতর ভয় ভীতি আরো বেশি কাজ করতে লাগলো। তারপরও তারা হাঁটছে। এভাবে অনেকক্ষণ হাঁটার পর মুর্শিদাবাদ জেলার কোনো একটা অংশে তারা পৌঁছায় এবং ভোরের দিকে তারা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে। তখনকার সময় তো সীমান্তে এতটা যে কড়াকড়ি এখন আমরা যেভাবে দেখি এতটা কিন্তু ছিল না। তো আগের দালাল ভারতের দালালের কাছে দিয়ে সে তো চলে গেছে, তারা এখন ভারতের দালালের সাথে হাঁটতে থাকে। তখন ওই দালাল বলে যে আপনারা যেদিক দিয়ে আসছেন ওদিক তো আসলে জায়গা বেশি ভালো না, ভয়টাই পাইছেন নাকি? তখন কেউ কেউ বলে, হ্যাঁ এরকম অস্বাভাবিক কিছু হয়েছে। তখন বলে, আরে ও কিছু না, ওই রাতের বেলা হাঁটতে হাঁটতে আমরা ওইগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, আর আপনারা তো নতুন আসছেন, এরকম বিরান জায়গা, টুকটাক ভয়ের বিষয় তো থাকতেই পারে। তো তারাও 7 জন এই বিষয়গুলোকে ছোটখাটো একটা প্যারানরমাল এক্সপেরিয়েন্স হিসাবেই দেখে, কিন্তু এটা নিয়ে আসলে তাদের মধ্যে তেমন কোনো ভয় কাজ করে না। এখন ওই দালালের সাথে তারা হাঁটতে থাকে। সকাল হয়ে গেছে, তখন ওই দালাল তাদের কলকাতার গাড়িতে তুলে দেয়। ওখান থেকে ট্রেনে কিভাবে দিল্লি যেতে হবে সেটা বুঝিয়ে দেন, কারণ তাদের টার্গেট কলকাতা থেকে দিল্লি হয়ে পাঞ্জাব হয়ে পাকিস্তানে ঢুকবে। তারা কলকাতা গিয়ে হাওড়া থেকে ট্রেনের টিকিট কেটে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। ট্রেন চলছে,
মাঝে মাঝে চারদিকে পাহাড়, নদী, বিশাল বিশাল গাছ, এসব দেখতে দেখতে তারা যাচ্ছে। হঠাৎ গভীর রাত্রে তারা ট্রেনের জানালা দিয়ে দেখে বাইরে কুকুর দৌড়াচ্ছে। ট্রেনের গতিও যেমন, কুকুরের দৌড়ের গতিও তেমন। ইন্ডিয়ার যে ট্রেনগুলো, এগুলো কিন্তু অনেক গতিতে চলে। সেখানে কোনো কুকুর, বিড়াল, কোনো চিতাবাঘের মতো প্রাণীও দৌড়ে আসলে ট্রেনের সাথে কুল পাবে না। কিন্তু ট্রেনের গতির সাথে তাল মিলিয়ে কুকুর দৌড়াচ্ছে, এটা খুবই অদ্ভুত ব্যাপার। এত জোরে কুকুর দৌড়াতে পারে। তো প্রথম যিনি এটা দেখেছেন, তিনি আবার অন্য 7 জনকে ডাকেন। রাতের বেলা কেউ কারো কারো ঝিমুনি আসছিল, কেউ কেউ ঘুমাচ্ছিল। ওই 7 জনকে ডেকে ধরে 7 জনই এটা দেখে। কিছু সময় তাকিয়ে থাকার পরে দেখে কুকুরটা হঠাৎ করে ঘোড়া হয়ে গেছে। এখন ওই কুকুরটা ঘোড়া হয়ে দৌড়াচ্ছে। তারা এটা দেখে ভয় পেয়ে যায়। তখন তারা আশেপাশে খেয়াল করে যে ট্রেনের বাকি যাত্রীরা কিন্তু বাইরে কেউ তাকাচ্ছে না। রাত হয়ে গেছিল, সবাই ঘুমাচ্ছে, বাইরে তাকানোর প্রয়োজনও নাই। মনে হচ্ছে যে এই দৃশ্য শুধু ওই 7 জনই দেখছে, আর কেউ এটা দেখছে না। এর কিছু সময় পর তারা দিল্লিতে চলে আসে। সারা রাত তো ট্রেন জার্নি করেছে। তো ওই রাতের বেলায় তারা যখন ভোরের দিকে আর কি, তারা যখন দিল্লিতে চলে আসছে, তখন দিল্লি পুলিশের হাতে তারা ধরা পড়ে। তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা পাসপোর্ট ভিসা কিছুই দেখাতে পারেনি। তখন তাদের 7 জনকে 15 দিনের জেল দেয়া হয়। এই জেলে এক রাত্রে তারা ঘুমিয়ে আছে। হঠাৎ করে একজনের পায়ে পানির ফোঁটা পড়ে। তিনি হচ্ছেন জলিল। তো জলিলের ঘুম ভেঙে যায়। সে অন্ধকারে বা আবছা আলোতে দেখে যে বিশাল এক মাথাবিহীন অবয়ব তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভীষণ ভয় পায়, কিন্তু সে নড়াচড়া করতে পারছে না, কাউকে ডাকতে পারছে না। হঠাৎ পাশের একজন ঘুম থেকে উঠে যায় এবং তখন সেই অবয়বটিও হাওয়ায় মিলিয়ে যায়। তখনও কিন্তু জলিল নড়াচড়া করতে পারছিল। ওই যখন ওই অবয়বটি চলে যায়, তখন সে নড়াচড়া করতে পারছিল, কিন্তু আগে কিন্তু নড়াচড়া করতে পারছিলেন না তিনি। সে তখন আর কি এই বিষয়টা আর কাউকে বলে না, ঘুমিয়ে যায়। এইভাবে 15 দিন জেল খাটার পর পুলিশ তাদের একটা সিস্টেম করে ট্রেনে করে কলকাতা পাঠিয়ে দেয় বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। আর এম্বাসির সাথে তারা ওইভাবে যোগাযোগ করেনি, বা ওই সময় কি হয়েছিল এটা তো ওইভাবে বলাটা মুশকিল, কারণ তারা তো ওই রকমের কোনো অপরাধী ছিল না, খুব নেহায়েত খেটে খাওয়া দরিদ্র মানুষ। এই জন্য পুলিশও বিষয়টা আসলে ওইভাবে দেখেনি। তারা যেন চলে যেতে পারে, তাদেরকে খুব শাসিয়ে দেওয়া হয়, তাদেরকে আর কোথাও যেন দেখা না যায়। তারাও প্রতিশ্রুতি দেয় যে তারা চলে যাবে। তো ওই যখন কলকাতায় পাঠিয়ে দেয় পুলিশরা বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য, তাদের কাছে টাকা পয়সা যা ছিল তা প্রায় শেষের পথে। আবার বাংলাদেশি টাকা রুপিতে কনভার্ট করে আরো কমে গেছে। সব মিলায় তাদের কাছে অল্প কিছু টাকা আছে। তো তারা কলকাতায় এসে পৌঁছায়। সেখান থেকে তারা মুর্শিদাবাদের সেই সীমান্ত এলাকায় আসে। কিন্তু তারা সীমান্ত পার করার কোনো দালাল পাচ্ছিল না, কারণ সীমান্ত পার হতে গেলে দালালের মাধ্যম ছাড়া যদি কেউ পার হতে যায়, তাহলে কিন্তু বিএসএফ এর হাতে ধরা পড়তে পারে, আর তখন হবে আরো ঝামেলা। তো বিএসএফ এর কাছে তো পুলিশ এসে বুঝিয়ে দিয়ে যায় নাই। এখন এই জন্য দালালের মাধ্যম ছাড়া পার হওয়াটা বেশ টাফ একটা ব্যাপার ছিল। আর ওরা তো ওখানকার রাস্তাঘাট তেমন কিছু চেনেই না, ভিন্ন দেশ। তখন তাদের পরিচিত হয় এক বেদে সম্প্রদায়ের লোকের সাথে। তাকে সব খুলে বলে যে আমাদের এই সমস্যা, টাকা পয়সা নাই, আমাদের তো যেতে হবে, 15 দিন জেল খাটছি। তখন ওই লোকটার মনে একটু দয়ার উদ্রেক হয়। তখন বলে যে চলো আমাদের সর্দারের কাছে চলো, দেখি সে কিছু করতে পারে কিনা, কারণ সর্দারের আশেপাশে অনেক লোকের সাথে তার পরিচয় আছে। তখন তারা সেই 7 জন সেই বেদে সম্প্রদায়ের সর্দারের কাছে যান। এই বেদে সম্প্রদায়ের লোকেরা তারা কিন্তু আসলে ওই সাপের ব্যাপারগুলো আসলে ওইভাবে তারা করে না। তারা মূলত শূকর পালন করে। তো ওখানে গিয়ে বুঝতে পারে এরা মূলত শূকর পালন করে, এইভাবেই তারা চলে। তো তারা বেদে সম্প্রদায়ের সর্দারকে সব বললে সে বলে যে তোমরা আমাদের কাছে থাকো যতদিন তোমাদের যাওয়ার একটা ব্যবস্থা না করতে পারি, কোনো সমস্যা নাই। তো বেদে সম্প্রদায়ের এই সর্দারের আতিথেয়তা এবং তার আচরণে মুগ্ধ হয় তারা, এবং সেই 7 জনের ধরে যেন প্রাণ ফেরত আসে
কারণ কি করবে, কোথায় যাবে, কি খাবে বুঝতে পারছিল না তারা। তারা ওখানে থাকা শুরু করে। এদিকে সর্দারের যে বড় ছেলে, সেই বড় ছেলের ছোট মেয়েটা, এই ছোট মেয়েটা যখন রাসেলকে দেখেছে, ওদের মধ্যে সবচেয়ে বয়স কম যারা আর কি, তখন রাসেলকে তার ভালো লাগে। এখন ওরা ছিল হিন্দু সম্প্রদায়ের, রাসেল তো মুসলিম। এখন রাসেলেরও মেয়েটাকে ভালো লাগে। মেয়েটা রাসেলকে খাবার এনে দেয়, পানি দেয়, এভাবে তাদের কথাবার্তা চলতে থাকে। 2-3 দিনে তাদের মধ্যে ভাব জমে যায়। এর কয়েকদিন পর মেয়েটা রাসেলকে বলে যে তুমি আমাকে বিয়ে করো আর আমাদের কাছে থেকে যাও। রাসেল না করতে পারছিল না, কারণ সেও মেয়েটাকে পছন্দ করে ফেলে, সেও বিয়ে করে এখানে থেকে যেতে চায়। বিষয়টা আবার জলিল, মুফিজ এবং আব্দুল কাদেরের কানে যায়। তারা রাসেলকে বুঝায় এবং একটা পর্যায়ে রাসেল বোঝে বিষয়টা। একে তো ভিন্ন ধর্মের, তারপর তাদের সম্প্রদায়, বেদের সম্প্রদায়, এইখানে থাকলে সে তো আর কখনো ফেরত যেতে পারবে না। এরকম কথিত আছে যে বেদের সম্প্রদায়ের কাউকে বিয়ে করলে ওরা এমন একটা কাজ করে রাখে যে ওরা আর নিজের পরিবারের কাছে ফেরত যায় না। এটা কিন্তু সত্য কথা, প্রিয় লিসেনার্স, এটা অনেকেই জানে। আমি একবার প্রথম আলোতে এই রিলেটেড একটা রিপোর্টও করেছিলাম। বেদের সম্প্রদায়ের কোনো মেয়েকে বিয়ে করে এক লোক বহুদিন ধরে নিজের পরিবার পরিজন ছেড়ে তাদের সাথেই আছে। তো যাই হোক, এই বিষয়গুলো মূলত রাসেলকে বোঝানো হয় যে তুমি তো যেতে পারবা না। তো রাসেল বোঝে। তো এদের মধ্যে যারা একটু মানে এই 7 জনের মধ্যে একটু ভার বুদ্ধি সম্পন্ন, তারা বলে যে এখানে থাকলে তো রাসেল একটা বিপদে পড়ে যেতে পারে, তো এইভাবে আর থাকা যাবে না, আগামীকাল সকালেই সর্দারকে বিষয়টা আমরা বলি এইভাবে যে আর কতদিন থাকবো, তাড়াতাড়ি আমাদের একটু ব্যবস্থা করেন, আপনাদেরও কষ্ট হচ্ছে। তো সত্যি পরদিন সকালবেলা ওই 7 জনই সর্দারের কাছে যায়, বলে যে আমাদের একটু তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করেন, এভাবে আর কতদিন আপনাদের ঘাড়ে বোঝা হয়ে থাকবো। তখন সর্দার বলে আমি একজনকে পেয়েছি, কিন্তু সে আগামীকাল আসবে, সুতরাং তোমরা আজকে থাকো, লোকটা আগামীকাল আসুক, তারপর কথাবার্তা বলি। এদিকে তারা চলে যাবে। সর্দারের বড় ছেলের মেয়েটি এটা শুনে খুব কষ্ট পায়। তো সে তার বাবার কাছে গিয়ে বলে যে সে গলায় দড়ি দেবে যদি রাসেলকে সে না পায়। এখন তার বাবা তাকে আটকায় এবং পরে জানতে চায় আসলে কি হয়েছে, সে রাসেলের সাথে তার সম্পর্কের কথা বলে। এখন এই সর্দার এবং তার মা ও তার ইয়েকে বুঝায় আর কি, তার নাতনিকে বুঝায় যে আসলে এটা তো হয় না। কিন্তু সেই মেয়ে তো নাছর বান্ধা, সে কিছুতেই তো রাজি না। প্রথমে ওই মেয়েটা নিজের মা বাবাকে বলেছে। এখন তার নানা হচ্ছে সর্দার, মা বাবা যখন দেখলো যে মেয়ের মা বাবা দেখলো যে তাদের মেয়ে কিছুই শুনতেছে না, তখন তার মা বাবা মানে তার নানার কাছে বলে যে তোমার নাতনির তো এই অবস্থা। এখন সর্দার তার নাতনিকে বুঝায়, এখন কিছুতেই কিছু হয় না, রাজি হয় না। ওই মেয়েটা বলে যে আমি রাসেলকে বিয়ে করবই। এখন সর্দার বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, তুই যা চাস তাই হবে। তখন তার নাতনি শান্ত হয়। এখন পরদিন সকাল থেকে রাসেলের আচরণে অদ্ভুত পরিবর্তন। সে আর বাড়িতে যাবে না, ওই মেয়েকে বিয়ে করে এখানেই থেকে যাবে, কোনো কিছুতেই তাকে ওইখান থেকে নিয়ে আসা যাবে না। এখন বাকি 6 জন পড়লো তো মহা সমস্যায়। রাসেলকে রেখে তারা কিভাবে যাবে, এলাকায় গেলে কি জবাব দেবে, রাসেলের মা বাবার কাছে কি জবাব দেবে। ওই দিন রাত্রে ঘটে আর এক ঘটনা। শুকরের যে পালগুলো রয়েছে, রাত্রে তো যেখানে ঘুমায়, গভীর রাতে রাসেল একা সেখানে চলে গিয়েছে এবং শুকরগুলোর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এদের মধ্যে যে আব্দুল কাদের যিনি আছেন, তিনি উঠে যখন ওয়াশরুমে যাবেন, রাতের বেলা তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, ওয়াশরুমে যাবেন, তখন দেখেন যে রাসেল নাই পাশে। পরে সবাইকে ডেকে দিলে রাসেল কই। তখন ওই 6 জনই বাইরে আসে, রাসেলকে খুঁজতে থাকে। অল্প সময়ের মধ্যেই পেয়ে যায়, গিয়ে দেখে যে রাসেল শুকরের পালের কাছে দাঁড়িয়ে আছে এবং এক দৃষ্টিতে শুকরগুলোর দিকে তাকিয়ে আছে। তখন ওই জলিল যিনি রাসেলের কাঁধে হাত দেয়, তখন রাসেল হুশ ফেরত আসে। রাসেল বলে আচ্ছা আমি এখানে কিভাবে আসলাম।
এদিকে ওই 6 জন কি করে, রাসেলকে আবার ঘরে নিয়ে যায়, বলে তুই ঘুমা। পরদিন সকালে সর্দারের কাছে গিয়ে এই 6 জন অনেক কান্নাকাটি করে এবং বুঝায় যে আমাদেরকে যেতে দেন, আসলে রাসেল ছোট মানুষ, ও বোঝে না, অনেক কিছুর পরিণতি তো বুঝতে পারে না, আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো জানেন, বোঝেন, তো আমাদেরকে যেতে দেন। তো এদের কান্নাকাটিতে সর্দারের মনটা নরম হয়। সর্দার চিন্তা করে আসলেই তো তাই, আমার নাতনির একটা আবদার পূরণ করার জন্য ভিন্ন ধর্মের একটা লোকরে এভাবে আটকায় রাখবো, এটা তো ঠিক না। তখন সর্দারের মনটা যখন মানে গলে গেছে, তখন মোটামুটি তিনি বলেন, তাদেরকে আশ্বস্ত করেন যে ঠিক আছে, ওই দালাল আসবে আজকে বিকালেই, কিভাবে তোমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করা যায় আমি দেখছি। এইটা যখন ওই মেয়ে শোনে, মেয়েটা বলে যে আমার নানা আমাকে বললো, এখন আবার তাদেরকে ফেরত পাঠাই দিচ্ছে, বিশেষ করে রাসেলকেও। রাগে সে মানে একটা ধারালো একটা ছুরি দিয়ে তার হাত পা শরীর বিভিন্ন জায়গায় কেটে ফেলে, রক্তারক্তি অবস্থা। তখন সর্দার সহ তার মা বাবা তাকে বুঝায়। সর্দার বলে যে রাসেল চলে যাক। এখন মেয়ে কিছুতেই রাজি না। শেষ পর্যন্ত আবার সর্দার তার মত চেঞ্জ করে, বলে যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু বলেছি, কথা দিয়েছি যে ও চলে যাবে, রাসেল চলে যাক, কিন্তু ওকে আসতেই হবে, আজ হোক কাল হোক, তুই কান্নাকাটি করিস না। এখন এই ধরনের আশ্বস্ত যখন তাকে করা হয়, তখন মেয়েটা ঠান্ডা হয়। এখন যেটা হয় সেটা হলো, ওই রাসেল যখন ওই মেয়েটার কাছে বিদায় নিতে যায়, তখন মেয়েটা রাসেলকে বলে তুমি তো চলে যাচ্ছ, তোমার স্মৃতি হিসাবে আমাকে একটা জিনিস দিয়ে যাও। রাসেল বলে যে কি দিব, আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, বলে তোমার এক ফোঁটা রক্ত আমাকে দিয়ে যাও। রাসেল না বুঝে আবেগের বশে এই কাজটি করে ফেলে, এক ফোঁটা রক্ত মেয়েটাকে দিয়ে আসে। আর এটাই ছিল রাসেলের সবচাইতে বড় এবং মারাত্মক একটা ভুল। মূলত সর্দারি তার নাতনিকে বলেছিল যে রাসেলের কাছ থেকে স্বেচ্ছায় এই জিনিসটা নিতে হবে, তুই স্বেচ্ছায় এক ফোঁটা রক্ত রেখে দিবি। এটাই ওই মেয়েটা করেছিল এবং রাসেলও দিয়ে দিয়েছিল। স্বাভাবিকভাবেই তারা ওই দিন রাত্রে সীমান্ত দিয়ে দেশে আসে। এরপর তারা বাড়িতে চলে আসে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। এরপর থেকে রাসেলের সাথে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। রাসেল রাত্রে স্বপ্ন দেখা শুরু করে যে ওই যে মেয়েটা, ওই মেয়েটা দাঁড়িয়ে আছে এবং সাথে একটা মাথা কাটা শূকর দাঁড়িয়ে আছে, আর রাসেলকে ডাকছে আর বলছে তুমি চলে আসো, তোমাকে আসতেই হবে আমার কাছে। রাসেলের ঘুম ভেঙে যেত। রাসেল সারাদিন ওই মেয়েকে ছাড়া আর কিছুই ভাবতে পারতো না। সে সব সময় ওই মেয়েকে স্বপ্ন দেখে এবং বাস্তবেও দেখা শুরু করে। দিন দিন রাসেলের শরীর শুকিয়ে যেতে শুরু করে। রাসেলের মা বাবা চিন্তিত হয়ে পড়ে, রাসেলের হলোটা কি, হঠাৎ এমন হয়ে যাচ্ছে কেন। রাসেলকে ডাক্তার দেখানো হয় কিন্তু কোনো কাজ হচ্ছিল না। একদিন রাসেল রাত্রে ওয়াশরুমে যাবে বলে বের হয়েছে, সে ওয়াশরুমের পাশে দেখে ওই মেয়েটি মাথা কাটা একটা শূকর নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে রাসেল চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাসেলের চিৎকার শুনে রাসেলের মা বাবা বের হয়ে আসে, দেখে রাসেল পড়ে আছে। পরে তাকে ঘরে নেয়, সকালে তার হুঁশ ফেরে। তখন তার মা বাবা যখন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন পুরো ঘটনা তাদের খুলে বলে। রাসেলের মা বাবা সব শুনে বুঝতে পারে যে রাসেলের বড় একটা বিপদ হয়েছে এবং রাসেলের সাথে আরো যে 6 জন ছিল তাদের সাথেও কথা বলে। তাদের সবিস্তরে বর্ণনা শুনে এটাও বুঝতে পারে যে রাসেল বড় ধরনের একটা কালো জাদুর শিকার হয়েছে। তখন তারা ভালো হুজুর কবিরাজ দেখানো শুরু করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। রাসেলের অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে। তো একটা সময় রাসেল বিছানায় পড়ে যায়। এরপর থেকে তার ঘরের ভেতরে সে দেখা শুরু করতো মেয়েটাকে। ওই মেয়েটা মাথা কাটা একটা শূকর নিয়ে দাঁড়িয়ে আছে আর রাসেলকে বলছে চলে আয়, আমার কাছে চলে আয়, আমি তোর অপেক্ষায় আছি। এরপর একটা বিকট হাসি দিয়ে এই মাথা কাটা শূকর এবং ওই মেয়েটির অবয়ব হাওয়ায় মিলিয়ে যায় এবং যেতে যেতে বলে তুই না আসলে তোকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। পরের দিন রাত্রে রাসেল স্বপ্নে দেখে যে একটা বিশাল মাঠে এসে দাঁড়িয়ে আছে আর মাথা কাটা
একটা শূকর তার চারপাশ দিয়ে ঘুরছে, কিন্তু তার কাছে আসছে না। ওই স্বপ্নে ওই মেয়েটি ছিল না। হঠাৎ মাথাবিহীন ওই শূকরটা বলে ওঠে, তোকে 7 দিন সময় দিলাম, তুই ওই মেয়ের কাছে চলে আসবি। যদি না আসিস তাহলে এই যে দেখছিস না আমার মাথা নাই, তোর মাথাটাও কিন্তু থাকবে না। এইটা দেখার পর চিৎকার দিয়ে রাসেল ঘুম থেকে জেগে যায়। এদিকে তার মা বাবা চলে আসে যে কি হয়েছে। যখন রাসেল তার স্বপ্নের কথা বলে, মা বাবা আরো চিন্তিত হয়ে পড়ে যে কোনো কাজই তো হচ্ছে না। কোনো মা বাবার সন্তানের করুণ পরিণতি কিন্তু মেনে নিতে পারে না। এই ঘটনার 2 দিন পর তারা একটা ভালো হুজুরের সন্ধান পান। রাসেলকে দ্রুত সেখানে নিয়ে যান। হুজুর রাসেলকে দেখেই বলে, হা, কত নিষ্ঠুর এবং অমানবিক কাজ ওর উপর করা হয়েছে। তখন হুজুরকে যখন আরো সব খুলে বলা হয়, তখন হুজুর সব শুনে বলে যে আমি একে দেখেই বুঝতে পেরেছিলাম ওর সাথে ভয়ানক খারাপ কিছু হয়েছে, এবং যখন আমি ওকে দেখেছি তখন দেখি দূরে মাথাবিহীন একটা প্রকাণ্ড শূকর দাঁড়িয়ে আছে। এটা আপনারা দেখতে পাননি, কিন্তু আমি দেখেছি। হুজুর বলে, আজ রাত্রের চিকিৎসা করব। এশার নামাজের পর হুজুর সবাইকে বলে যে গভীর রাত্রের চিকিৎসা করব, তখন আপনারা কেউ বাইরে বের হবেন না। হুজুর মূলত গিয়েছিলেন তার বাড়িতে, তো হুজুর ডাকলে বের হবেন। রাত গভীর হয়, হুজুর চিকিৎসা শুরু করেন। বাইরে তখন ঝড় বাতাসের শব্দ শুরু হয়ে যায়, আর ভেতর থেকে সবাই অসংখ্য শূকর ঘোত ঘোত শব্দ করলে, প্রচন্ড জোরে শূকর শব্দ করলে কেমন শব্দ শোনা যায় আপনারা কিন্তু জানেন, ওই ধরনের শব্দ শুরু হয়ে যায়। তো জানালার ফাঁকা দিয়ে বেশ কয়েকজন, মানে বাড়ির বেশ কয়েকজন, তারা দেখছে যে কি হচ্ছে। তখন দেখে যে হুজুরের সামনে মাথা কাটা একটা শূকর দাঁড়িয়ে আছে। এটা সকলে দেখেছিল জানালার ফাঁকা দিয়ে, যদিও হুজুর দেখতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা আগ্রহী হয়ে দেখেছিলেন। ওই পশুটাই ভয়ানক আর্তনাদ করছে। এরপর মনে হচ্ছে ধূপধাপ শব্দ উঠানে, তাকে আশ্রানো হচ্ছে বা এরকম কিছু একটা। কিছু সময় পরে বাড়ির লোকজন দেখে আগুনে কি যেন পোড়ানো হচ্ছে। এরপর সবকিছু নীরব হয়ে যায়। পরে হুজুর সবাইকে বাইরে আসতে বলেন। তখন হুজুর সবাইকে অবাক করে দিয়ে কিছু কথা বলেন, ওই বেদের সর্দার তার পালে সবচাইতে শক্তিশালী এবং বড় শূকরের মাথা দিয়ে এবং শূকরের রক্ত দিয়ে একটি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং এই ব্ল্যাক ম্যাজিকে রাসেলের স্বেচ্ছায় দেয়া 1 ফোঁটা রক্ত এবং ওই মেয়ের 1 ফোঁটা রক্ত দিয়ে কালো জাদুটা পরিপক্ক করা হয়েছে, যাতে রাসেল ওই মেয়ের কাছে দ্রুত চলে আসে। রাসেল আসার সময় নিজেই ইচ্ছাকৃতভাবে ওই মেয়েকে 1 ফোঁটা রক্ত দিয়ে এসেছিল। এটাই ছিল মূলত সর্দারের প্ল্যান। এর জন্য ভয়ানক এক পিশাচকে রাসেলের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। মূলত ওই পিশাচ ওই মেয়ের রূপ ধরে এবং শূকরের রূপ ধরে তার কাছে আসতো। ওই পিশাচ মাথাবিহীন শূকরের বেশে সবসময় রাসেলকে দেখা দিত এবং ভয় দিত। সাথে আরেকটি পিশাচ আসতো ওই মেয়ের অবয়বে। ওই সর্দার এমন ভাবে কালো জাদু করেছে, যদি রাসেল ওই মেয়ের কাছে ফিরে না যায় তাহলে রাসেল তিলে তিলে মারা যাবে। হুজুর বলেন যে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি ওই ভয়ঙ্কর পিশাচকে থামানোর জন্য, কিন্তু সে কোনো কিছুতেই যাবে না, কারণ সে প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যে রাসেলকে ফিরিয়ে নিয়ে যাবে। সে যখন কোনো কিছুতেই যাবে না, বাধ্য হয়ে তাকে আমি মেরে আগুনে পুড়িয়ে দিয়েছি। এখন আর কোনো সমস্যা নেই, আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, পানি পোড়া দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এরপর সবাই হুজুরকে ধন্যবাদ জানান। এই কঠিন একটা কাজের জন্য হুজুর কোনো হাদিয়া নেননি। রাসেল আস্তে আস্তে সুস্থ হয়ে যান। রাসেল এখন ভালো আছে। আর যে 7 জন, টোটাল 7 জন রাসেল সহ প্রত্যেকেই ভালো আছে, সুস্থ আছে এখন পর্যন্ত। কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো রাসেলের ভয়ে শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এই মেয়েটির নাম রাসেল বলেছিল, যেই মেয়েটি ওই বেদের সর্দারের নাতনি ছিল। এই মেয়েটির নাম ছিল মনীষা। প্রিয় লিসেনার্স, এটি ছিল প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ব্ল্যাক ম্যাজিক কিভাবে করা হয়, কি ভয়ানক ভাবে করা হয় এবং পরিণতি কি, এটা কিন্তু বিভিন্ন ঘটনায় আমি বলেছি। বিশেষ করে গতকাল আমাদের যে বৃহস্পতিবারের রেগুলার এপিসোডটা ছিল, সেই এপিসোডের শেষ ঘটনা আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন, না শুনলে শুনে থাকবেন। খুবই হৃদয় বিদারক, মর্মস্পর্শী এবং
অন্য রকমের একটি ঘটনা ছিল, যেটা আবু হুজাইফা ভাই আমাদেরকে পাঠিয়েছিল। ঘটনাটা ছিল গাইবান্ধার। তো আল্লাহর রহমতে এইখানে তো রাসেল ভালো হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে কি হয়েছিল সেটা আপনারা শুনে আসবেন। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা স্পেলিংটা চেক করে নিতে পারবেন। চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স, মাশফিক ভাইয়ের নতুন আরো একটি ঘটনা। আমাদের এবার ফ্রাইডে স্পেশাল এপিসোডটা কিন্তু গত শুক্রবার প্রচারিত হওয়ার কথা ছিল, কিন্তু ঠান্ডা লেগে আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল যার কারণে আমি রেকর্ডিংয়েই বসতে পারিনি। আজকেও যে খুব বেশি উন্নতি হয়েছে তা নয়, তবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো, যার কারণে আমি রেকর্ডিংটা করতে পারছি। আর গলার অস্বাভাবিকতা আমার কথা বলার ধরন শুনে কিছুটা হলেও আপনারা আন্দাজ করতে পারছেন। তো আমার জন্য দোয়া করবেন। তো এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি এটিও তো মাশফিক ভাই আমাদেরকে পাঠিয়েছেন। তো এটি গোপালগঞ্জ জেলার কোন একটি গ্রামে ঘটেছে, সঙ্গত কারণে গ্রামের নামটি বলেননি। তো ঘটনাটি ঘটেছে 2020 সালে, খুব বেশি দিন আগের কথা না। আর যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে মানিক মিয়া। আর ঘটনাটি মাশফিক ভাই সংগ্রহ করেছেন এই ঘটনার সাথেই জড়িত একজন কবিরাজের কাছ থেকে। কবিরাজের নামটি সঙ্গত কারণে বলেননি, আর কবিরাজ উনাকে যেভাবে বলেছেন সেভাবেই উনি আমাদেরকে জানিয়েছেন। মানিক মিয়া একজন কৃষক, মাঠে কাজ করেই সে তার সংসার চালায়। তো হঠাৎ এক রাত্রে মানিক মিয়া স্বপ্নে দেখে যে তার বাড়ির পেছনে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে সোনা টাকা পয়সা ভর্তি একটি বড় এক টাইপের একটা কলস মতো আর কি, যেটাকে মাইট বলে, সেটা ভাসছে। তো এটা দেখার পর মানিক মিয়ার ঘুম ভেঙে যায়। সে এটাকে নিছক স্বপ্ন ভেবেই উড়িয়ে দেয়। পরদিন সে একই স্বপ্ন আবার দেখে। এভাবে সে বেশ কয়েকদিন একই স্বপ্ন দেখতে থাকে। সে এ বিষয়ে কাউকে কিচ্ছু বলে না। হঠাৎ সে একদিন স্বপ্নে দেখে পুকুরে সেই ধন সম্পদ ভরা ধনের বা ধনরত্নের যে মাইটটি ভাসছে, সেটার উপর একটি সাপ বসে আছে। হঠাৎ করে সাপটি মানুষের মতো কথা বলে ওঠে স্বপ্নের মধ্যেই। সে মানিক মিয়াকে বলে, মানিক, তোর কি ধন সম্পদের মালিক হতে ইচ্ছে করে না? তুই এতদিন ধরে এই স্বপ্ন দেখছিস, তাও তুই এগুলো নিতে আসিস না কেন? যা, এই সব তোর। মানিক মিয়া স্বপ্নের মধ্যে হা করে তাকিয়ে থাকে এবং সে দেখে সাপটির মাথায় সিঁদুরের মতো কিছু একটা ফোঁটা দেয়া এবং বিশাল বড় ফোনা তুলে সে মানিক মিয়াকে এগুলো বলছে। মানিক মিয়ার ঘুম ভেঙে যায়। মানিক মিয়া তড়িঘড়ি করে উঠে যায়। তো এবং সে খেয়াল করে সে ঘেমে একাকার হয়ে গেছে। সে উঠে পানি টানি খায়, কিন্তু সে তার বউকে ডাকে না। সে আবার শুয়ে পড়ে। ঘুম ঘুম ভাব আসতেছে, তখন সে বুঝতে পারে বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকছে। বাইরে থেকে আওয়াজ আসছে, মানিক, ও মানিক, ঘুমাচ্ছিস কেন? বাইরে আয়, তোর ধন সম্পদ নিবি না? নিয়ে যা, এগুলো সব তোর। এসব শুনে মানিক কিছুটা ভয় পায়। সে জানালা খুলে উকি দিয়ে দেখে বাইরে কিচ্ছু নাই। সে মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে তার বউকে সব ঘটনা খুলে বলে। তার বউ ঘটনা শুনে বলে, তুমি করছোটা কি? তুমি কেন এটা আনতে যাও নাই? বারবার স্বপ্ন দেখতেছো, তারপর আনো না কেন? তার বউয়ের এই কথা শুনে মানিক মিয়া বলে, আচ্ছা দেখি কি করা যায়। ওই দিন রাত্রে মানিক মিয়া আবার স্বপ্নে দেখে পুকুরে সেই ধন সম্পত্তি ভরা মাইটটি ভাসছে এবং সেটার উপরে একটি সাপ বসে আছে এবং বলছে, কিরে, নিস না কেন? এগুলো তোর, নিয়ে যায়।
হঠাৎ মানিকের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে আবারও ভাবতে থাকে, একই স্বপ্ন বারবার দেখছি। আবার ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে ফিল করে তার শরীর খুব ভার ভার লাগছে। সারাদিন তার ভালো কাটে না। বিকেলে সে যখন পুকুর পাড়ে যায় তখন সেই স্বপ্নের দেখা আওয়াজ সে শুনতে থাকে। মানিক, ও মানিক, আয় নিয়ে যা, এগুলো তোর। মানিক এটা শুনে ভয় পেয়ে বাড়িতে চলে আসে। ওই দিন রাত্রে সে আবার স্বপ্নে দেখে সেই ধন সম্পত্তি ভরা মাইকটি ভাসছে এবং ওইটার উপরে দুটো সাপ বসে আছে। এবার মানিককে দেখে সাপ দুটি গর্জন করতে থাকে তাদের মতো করে এবং বলে, কিরে মানিক, এতদিন তোকে ভালোভাবে বললাম, তুই তো আমাদের কোনো কথাই শুনলি না। তোর আসলে অনেক সাহস, তুই কিন্তু আমাদের কথা রাখিস নাই। এর কঠিন ফল তোকে ভোগ করতে হবে। এবার দেখ তোর কি অবস্থাটা করি। মানিকের ঘুম ভেঙে যায়। এবার সে খেয়াল করে সে ঘেমে একদম গোসল করে উঠেছে। এবারও তার ওয়াইফকে সে ডাকে না, গলা শুকিয়ে গিয়েছিল তো, তাই পানি খেয়ে সে আবার শুয়ে পড়ে। হঠাৎ তার দরজায় আবার ঠক ঠক করে দুইবার আওয়াজ হয়। মানিক ভয় পায়। সে তার বউকে ডেকে তোলে এবং সবকিছু বলে যে কি ঘটনা ঘটেছে, রাত্রেবেলা একটু আগে কি স্বপ্নে দেখেছে। তার বউ সে লোভে পড়ে যায়। সে বলে, তুমি এখনই যাও পুকুরে এবং গিয়ে ওটা নিয়ে আসো। Double the value your trades can bring. Join us on a unique trading quest. Complete tasks, collect gems, and unlock exciting rewards. Step by step, trade by trade. Start trading with FBS. لما لبت نايس تي جاني في الطريق اكتشفت انه الحل الوحيد ده اكيد محدود يا خيال না হলে তোমার তো আরো সমস্যা হইতে পারে। তো মানিক ভয়ে ভয়ে ওই রাত্রে বাড়ি থেকে বের হয় পুকুরের উদ্দেশ্যে। সে ঘর থেকে বের হয়ে দেখে বাইরে চাঁদের আলো ভালোই আছে, মোটামুটি সবকিছু দেখা যাচ্ছে। হঠাৎ সে দেখে দূরে একটা সাদা কুকুর দাঁড়িয়ে আছে এবং কুকুরটি তাকে দেখেই তার কাছে চলে আসে। সে ভাবে, মানিক ভাবে নর্মাল কুকুর হয়তো। তো মানিক বাড়ির পেছনে পুকুরের দিকে হাঁটা শুরু করে, কিন্তু ওই কুকুরটি বারবার তার পথ আটকাতে থাকে। মানিকও বারবার কুকুরটিকে এড়িয়ে পুকুরের দিকে যাচ্ছে। মানিক যখন পুকুরের কাছাকাছি গিয়েছে তখন পেছন থেকে ওই কুকুরটি বলে ওঠে, মানিক, ওদিকে যাস না রে, বিশাল বড় ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছিস কিন্তু তুই বুঝতে পারছিস না কি বিপদ তোর জন্য অপেক্ষা করছে। খবরদার যাস না, খুব ক্ষতি হয়ে যাবে। তো মানিক পেছন দিকে তাকিয়ে দেখে যে কুকুরটি হঠাৎ উধাও। কিন্তু কুকুরটি কথা বল যে ছিল, এই কুকুরটাই যে কথা বলছিল এটা মানিক বুঝলো কিভাবে? তো কুকুর কথা বলার মাঝখানে কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করছিল, যতটুকু কথা বলছে তার মাঝখানে এরকম শব্দ করছিল, যার কারণে হঠাৎ করে তার কাছে খুবই অবাক লাগে, ভয়ও পায় যে কুকুর কথা বলে, কিন্তু কুকুরটা উধাও। মানিক যখন পেছন দিকে তাকায়, খুবই অদ্ভুত সেই শব্দ, যে কুকুরের মতো করে কথা বলা। তো মানিক বিষয়টাকে খুব ভালোভাবে নেয়, কিন্তু তারপরেও সে যেহেতু এতদিন ধরে একটা স্বপ্ন দেখছিল, সে ওই কুকুরের বিষয়টিকে অ্যাভয়েড করে কুকুরের কাছে যায় এবং গিয়ে দেখে সত্যি সত্যি স্বপ্নে দেখা সেই ধন সম্পত্তি ভরা মাইকটি ভাসছে, কিন্তু এটার উপরে কোনো সাপ নাই। চাঁদের আলোতে এই ধন সম্পত্তি ভরা মাইকটি যেন চকচক করছে। মানিক সাহস করে পুকুরে নামে। পুকুরে যখন সে নামে তখন পুকুরের চারপাশে হঠাৎ করে অনেকগুলো ভয়ানক প্রাণীর ডাক শোনা যায়। মনে হচ্ছে একসাথে 15-20টি কোনো একটা অজানা ভয়ানক প্রাণী ডাকাডাকি শুরু করেছে। তো মানিক ভয় পেতে শুরু করে। এর মধ্যে হঠাৎ চারপাশে বাতাস বইতে শুরু করে, মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরমার করে ফেলবে এই বাতাস। মানিক পানির ভেতর দাঁড়িয়েই কাঁপতে থাকে। হঠাৎ করে তার মনে হচ্ছে সে নড়াচড়া করতে পারছে না, আর সে জায়গায় যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে আরেকটু কাছে একটা জায়গায় পানিতে পাক শুরু হয়ে যায়। হঠাৎ করে মানিকের মনে হলো সে পুকুরে না, মনে হচ্ছে সাগরে দাঁড়িয়ে আছে, আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি। এবার হঠাৎ করে সে শুনতে পায় পুকুরের এক পাশ থেকে আওয়াজ আসছে, তোকে নিষেধ করেছিলাম এখানে আসিস না, তুই শুনিসনি, এবার বোঝ কেমন লাগে। মানা করি নাই তোকে, বলি নাই তোকে
ঠকানোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এখন তোকে কিভাবে বাঁচাবো? এখন আমি কিভাবে নামবো নিচে তোকে বাঁচানোর জন্য? আমার তো আর ক্ষমতা নাই। তোরা মানুষরা খুব বোকা। তো এ কথা যখন বলে তখন মানিক হঠাৎ করে ফিল করে যে পানির নিচে কেউ তার পা ধরে টানছে। হ্যাঁচকা টানে একবার পানির নিচে নিয়ে যায়, আবার পা ধরে উপরে উঠায়, মানে ঠিক চুবানো বলতে যেটা বোঝায়। পা ধরে নিচে নিয়ে যাচ্ছে, আবার উপরে উঠাচ্ছে। মানিক বুঝতে পারে আজ তার শেষ দিন, সে আর বাঁচবে না। সে দোয়া পড়ছে, আল্লাহকে ডাকছে। যখন পানির নিচে থাকে তখন তো তার জবানটা থেমে যায়, যখন উপরে উঠায় তখন কিছু সময়ের জন্য আল্লাহর নামটা নিতে পারে। তো এভাবে চলছিল। এর মধ্যে কি হয় যে মানিক একটা দোয়া পরিপূর্ণভাবে পড়তে পারে যতক্ষণ তাকে পানির উপর ভাসানো হয়েছে। আর তখনই মানিক ফিল করে তার পা নিচ থেকে ছেড়ে দিয়েছে। আর ওই অবস্থায় মানিক কোনো মতে সাঁতরে পায়ের নিচে মাটি পায় এবং দৌড়ে উপরে উঠে যায়। আর পেছন থেকে আওয়াজ আসে যে আজকের মতো বেঁচে গেলি ভেবেছিস? মনে রাখবি, এই মনসাদের নজর যার উপর পড়ে তার জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যায়। তোর জীবনও দুর্বিষহ হয়ে যাবে। মানিক এক দৌড় দিয়ে বাড়ির উঠানে এসে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে তার বউ ঘর থেকে বের হয় এবং দেখে সে বেহুশ হয়ে পড়ে আছে। আশেপাশের মানুষও চিৎকার শুনে ওই রাতের বেলায় আসে। সবাই মিলে তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যায়। সকালবেলা মানিকের হুঁশ ফেরে। তখন গত রাতে সব ঘটনা উপস্থিত সকলের কাছে শেয়ার করে। সবাই তো শুনে অবাক। এদিকে মানিকের দিন দিন অবস্থা খারাপ হতে থাকে। সে কিছুই খেতে পারে না, ঠিক মতো হাঁটা চলা করতে পারে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আর নতুন করে তার ভিতর কিছু জিনিস দেখা যায়। সে প্রায় রাতে দেখে দুইটা সাপ। তাদের ভিতর একটার মাথায় সিঁদুর জাতীয় কিছু দেয়া, এরকম লাল টাইপের কিছু দেয়া, আর একটার মাথায় কিছু নাই। তারা মানিককে বলে যে তোর আসলেই অনেক সাহস, তুই আমাদের কথা তো শুনিস নাই তাই না? দেখতে থাক তোর জীবনের কি পরিণতি হয়। এই বলে মানিক মিয়াকে স্বপ্নের মধ্যেই সাপে ছোবল দেয়। মানিক মিয়া চিৎকার করে ঘুম থেকে ওঠে এবং কাঁদতে থাকে। তার বউ চিৎকার শুনে উঠে পড়ে ঘুম থেকে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন মানিক মিয়া মাত্র যে স্বপ্নটা দেখেছে সেটার কথা বলে। তার বউ খুব চিন্তিত হয়ে পড়ে। পরদিন থেকে তারা অনেক কবিরাজ দেখাতে থাকে, কিন্তু সবাই বলে আমাকে মাফ করবেন, এই কাজ আমরা করতে পারবো না। এদিকে মানিক মিয়ার অবস্থা দিন দিন শোচনীয় হতে থাকে। সে সারাদিন কান্নাকাটি করে। এভাবে কেটে যায় 1 মাস। একদিন তারা গোপালগঞ্জের এক কবিরাজের সন্ধান পায়। কবিরাজ এটি মোটামুটি সকলের কাছেই পরিচিত, সে অপরিচিত কোনো কবিরাজ না, খুব নাম করা একজন কবিরাজ ছিল। তো এই কারণে নামটি আসলে উল্লেখ করা হয়নি। তো খবর পেয়ে তা ওই কবিরাজের বাড়িতে যান। তখন কবিরাজকে সব ঘটনা খুলে বলেন। কবিরাজ তাদেরকে কিছু সময় অপেক্ষা করতে বলেন এবং সে একটি ঘরে চলে যান। বেশ কিছু সময় পর খুব মুখ ভার করে কবিরাজ বের হয়ে আসেন এবং বলেন যে তার জিন চালান দিয়ে খবর নিয়েছে যে এই যে মানিক এর উপর মনসার নজর পড়েছে। জিনদের ভেতর একটা জাত রয়েছে যারা সাপের রূপ ধরতে পছন্দ করে এবং তারা মনসার পূজা করে। সাধারণত এই জিনেরা অনেক ব্ল্যাক ম্যাজিকের শক্তি লাভ করে এবং যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশই হোক না কেন সেই প্রতিকূলতা কাটিয়ে তারা মানুষকে ক্ষতি করতে পারে। এই শ্রেণীর জিনকে মনসা জিন বলে। তো এখন মানিকের নজর পড়েছে, মানিকের উপরে ওদের নজর পড়েছে। এখন স্বপ্নে এসে তারা মূলত লোভ দেখিয়েছে যাতে করে ওকে পুকুরে চুবিয়ে মারতে পারে। এখন মানিক মিয়াকে কেন? এলাকায় তো আরো লোক আছে, মানিক মিয়ার দিকেই ওদের নজর কেন পড়লো? এই বিষয়ে কবিরাজ বলেন যে সন্তান না হওয়া কোনো পুরুষকে মেরে তার রক্ত নিতে পারলে সেটা দিয়ে তারা যদি রিচুয়াল করে, তাদের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, তারা নাকি আরো অনেক শক্তিশালী হতে পারে। আর এই কারণেই মানিক মিয়াকে তারা পছন্দ করেছিল, কারণ মানিক মিয়ার কোনো সন্তান ছিল না। এটাই ছিল ওই মনসা জিনদের উদ্দেশ্য।
কিন্তু মানিক মিয়া স্বপ্নে বারবার দেখার পরেও সে ধন সম্পত্তির লোভ না হয় এবং সে ওখানে না যাওয়ায় তার আরো বেশি ক্ষিপ্ত হয়। আর মানিক মিয়া যখন যেতে চাচ্ছিল তখন তার ওয়াইফ তাকে উৎসাহ দিয়েছিল, যাও, যাচ্ছ না কেন? তো জিনেরা কিন্তু সব ধরনের মানে চেষ্টা করেছিল, প্রথমে ভালো করে বলে ভয় দেখিয়ে যাতে করে সে যায়, না নিলে তার ক্ষতি করবে। তো তার বউ যখন এই কথা শোনে এবং বুঝতে পারে যে তার কথায় মানিক মিয়া গিয়েছিল এবং তারপর থেকে সমস্যা শুরু, এটা বোঝার পর মানিক মিয়ার বউ তো কান্নায় ভেঙে পড়ে এবং হুজুরের হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করতে থাকে যে হুজুর কিছু একটা করেন, কারণ এই অবস্থা তো চলতে পারে না, আমাদের তো কোনো সন্তানাদি নাই, এখন আমার হাজবেন্ডের কিছু হলে আমি কোথায় যাব, আর ওর কিছু হোক এটা তো আমি চাই না, আর আমার কারণেই সে ওই পুকুর পাড়ে রাত্রেবেলা গিয়েছিল, যেভাবেই হোক কিছু একটা করেন। এই কথা বলে তো মানিক মিয়ার বউ সেই কান্নাকাটি। এখন হুজুরেরও খারাপ লাগে এই কান্নাকাটি দেখে। তো এখন কি করা যায়, হুজুরও খুব চিন্তিত হয়ে পড়েন। আমরা হুজুর বলছি, মূলত উনি একজন খুব ভালো মানের কবিরাজ ছিলেন। উনি ঝাড়ফুঁকের সাথে সাথে বিভিন্ন ওষুধ বা এই টাইপের ট্রিটমেন্টও উনি দিতেন আর কি, মেডিকেল ট্রিটমেন্টও দিতেন। তখন হুজুর বলেন যে ওরা মানিকের কিছুটা রক্ত খেয়ে ফেলেছে, এখন বাকি রক্ত খাওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। মানিকের রক্ত যদি ওরা একদমই না খেত তাহলে কিছু একটা করা যেত, কিন্তু এখন ওরা কিছুটা রক্ত খেয়ে ফেলেছে, এখন তো করাটা অনেক কঠিন। আর এই মনসা জিন সাধারণত কাউকে ধরে না, যখন রক্তের দরকার হয় শুধু তখন এরা মানুষের উপর অ্যাটাক করে, এছাড়া মানুষের উপর তারা অ্যাটাক করে না। এখন এদের হাত থেকে মানিককে কিভাবে বাঁচায়, হুজুর খুব চিন্তিত হয়ে পড়েন। এখন মানিক মিয়ার বইয়ের অনেক কাকুতি বিনতির পর হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, আমি এর শেষ দেখে ছাড়বো। তখন হুজুর জানায় যে তিনি পরদিন রাতে তাদের বাড়িতে যাবেন। পরদিন রাত্রে এসার পর হুজুর মানিক মিয়ার বাড়িতে আসেন। রাত 11টার দিকে মানিক মিয়ার উপর সেই মনসা জিনকে হাজির করেন। এই দুইটা জিনই ছিল স্বামী স্ত্রী। তারা মানিক মিয়ার উপর ভর করে বিকট কণ্ঠে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ডাকিস? আমাদেরকে ডাকার সাহস তুই কিভাবে করলি? তোর মতো কত হুজুর দেখছি আমাদেরকে ডাকার সাহস করে নাই, আর তুই ডাকলি? আর আমাদের থেকে এই মানিককে আলাদা করবি, তোর পায়ের নিচে কিন্তু মাটি থাকবে না, ভালোই ভালো এক্ষুনি চলে যা, নাহলে ভয়ঙ্কর পরিণতি কিন্তু তোকে ভোগ করতে হবে, মানিককে ছেড়ে তোকে ধরবো। হুজুরও তো নাসর বান্দা। হুজুর বলে, এই সাধারণ যে লোকটা টাকায় ট্যাকের কি অবস্থা হয়েছে তোদের কারণে, খেতে পারে না, ঘুমাইতে পারে না, একদম শুকায় গেছে, এভাবে চললে তো মারা যাবে, ছেড়ে দে, লোকটাকে ছেড়ে দে। তখন ওই মনসা জিন দুটি একত্রে বলে ওঠে, আচ্ছা যা, ছেড়ে দিলাম, তাহলে তোর রক্ত দে, তোর রক্ত দিয়ে কাজ চালাই। কিন্তু তোর রক্তে তো আমাদের কাজ হবে না, তোর তো বাচ্চা কাচ্চা আছে, আমাদের তো নিঃসন্তান কোন এক পুরুষের দরকার। I overtold, should've known your love was a game. Now I can't get you out of my brain. Oh, it's so তোর রক্ত নিতে পারবো, তোর রক্ত খেয়ে পেট ভরাতে পারবো, এছাড়া কোনো কাজ হবে না। তোর রক্ত আমাদের প্রয়োজন নাই, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে তোর রক্ত খেয়েই পেট ভরাবো আমরা। এদিকে হুজুর, সেও এই ধরনের কথা শুনে ভয় পায়, কিন্তু তারপরেও ভয়টা প্রকাশ করে না। হুজুর বলে, যাবি কিনা তাই বল। এখন ওরা বলে যে রক্ত তো নেবই, তোর রক্ত নেব, ওর রক্ত নেব, যা, দুইটারই নেব। এদিকে হুজুর দোয়া করতে থাকে এবং হাতের ইশারা একটা বৃত্ত করে ফেলে। মানিক মিয়ার চারপাশে তখন মানে এক ধরনের অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয় এবং মানিক মিয়ার উপর ভর করা মনসা জিনেরা বলে যে তোর এত ক্ষমতা, তুই আমাদেরকে আটকাবি? তখন হুজুর বলে, একে ছেড়ে দে, আর আমার যদি কিছু করতে পারিস তো করিস। তখন ওই দুটা জিনের মধ্যে একটি জিন বলে ওঠে, মানিকের রক্তটাও বেশ খানিকটা খেয়েছি, এখন ওকে ছেড়ে যাচ্ছি, কিন্তু তোর রক্ত দিয়ে আমরা বিজয় উৎসব করব, পারলে তুই ঠেকাস। হুজুরদের রক্ত অনেকদিন খাই না, দেখি তুই তো এত কিছু জানিস, দেখি আমাদেরকে কিভাবে আটকাতে পারিস। তখন হুজুর বৃত্ত সরিয়ে নেয় এবং আর বলে, আচ্ছা যা,
কিছু পারলে করিস আমার। মৃত্যু সরিয়ে নেওয়ার পর জিন দুটি চলে যায় আর মানিক মিয়া বেহুশ হয়ে পড়ে। পরে পানি ছিটিয়ে তাকে হুঁশে আনা হয়। হুজুর বললেন এখন আর সমস্যা হবে না। তো কাজ শেষ করে হুজুর রাত 2টার দিকে মানিক মিয়ার বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। মানিক মিয়ার বাড়ি থেকে হুজুরের বাড়ি 5 কিলোমিটারের মতো দূরত্ব। হুজুর বাইসাইকেল চালিয়ে এসেছিলেন, তো বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর ফাঁকা রাস্তা, 2 সাইডে ধানের জমি, ধান পেকে গেছে। তখন হঠাৎ হুজুর খেয়াল করেন বিশাল আগুনের এক গোলা ধানের জমির উপর দিয়ে বিশাল জায়গা জুড়ে আসছে এবং চারদিকে মনে হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলছে। হুজুর এটা দেখে ভয় পেয়ে যান এবং তিনি বুঝতে পারেন যে আজকে উনি বড় একটা বিপদে পড়ে গেছেন। হুজুরের গলা শুকায় কাঠ হয়ে যায়, ভয়ে সাইকেলের প্যাডেলও মারতে পারছেন না, মনে হচ্ছে ওনার গায়ে কোনো শক্তিই নেই। হঠাৎ বিশাল বিশাল দুটো দানব হুজুরের সামনে এসে ধপাস করে দাঁড়ায়, মনে হচ্ছে আকাশ থেকে ধপ করে সে এখানে পড়েছে এবং সামনে দাঁড়িয়ে মিষ্টি ভাবে হাসতে থাকে। আর তখন বলে, কিরে হুজুর, আমাদেরকে চিনতে পেরেছিস? এই যে একটু আগে আমাদের সাথে খুব বাহাদুরি দেখালি, একটা বৃত্ত এঁকে আমাদেরকে আটকালি, তাই না? খুব তো মজা করলি আমাদের সাথে, আমাদেরকে জোর করে হাজির করলি, বাঁচাতে গেলি একজনকে, এখন নিজেও বিপদে পড়লি। এখন বল কিভাবে তোরে মারবো আমরা? এখন হুজুর পেয়েছেন মারাত্মক ভয়। তো এখন হুজুর ওনার জানা যত দোয়া দুরুদ আছে পড়তে থাকেন। এখন হুজুর বুঝতে পারেন যে এই অবস্থায় ওদের সাথে যুদ্ধ করতে গেলে উনি কোনোভাবেই পারবেন না। হুজুরের সাথে থাকা কয়েকটা জিন, তাদেরকে হুজুর স্মরণ করেন দোয়া পড়ে। মুহূর্তের মধ্যে সেই কয়েকটা জিন এসে সেখানে হাজির হয়। জিন এসেই বলে, হুজুর আপনি চলে যান, দেখে ওরা আপনার কি করতে পারে, আমরা আছি, যান। ওদিকে ওই 2টা জিন যে সামনে বসেছিল তখন হুজুরকে বলে, ও সাঙ্গপাঙ্গ ডেকে নিয়ে আসছো, দেখ তোর সাঙ্গপাঙ্গের আজকে কি অবস্থা করি। এই বলে হুজুরকে, মানে হুজুরের সামনে তারা 2জন ছিল, লাফ দিয়ে ওরা পেছনে চলে যায়। তারপরে মানে ধস্তাধস্তির আওয়াজ হুজুরের কানে ভেসে আসে। হুজুরের পেছন দিকে তাকান না, দ্রুত চলে যান। তো হুজুর বাড়িতে চলে যাওয়ার পর হুজুরের সেই জিনগুলো আসে। হুজুর তাদেরকে দেখতে পেতেন, দেখলে যে তাদের চেহারা, মানে চেহারায় বিভিন্ন জায়গায় রক্তের ছোপ লেগে আছে বা কালো হয়ে গেছে, তাদের শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত ঝরে পড়ছে। তখন হুজুরকে তারা বলেন যে হুজুর আপাতত তো আপনাকে ওখান থেকে রক্ষা করে নিয়ে আসার চেষ্টা করেছে আল্লাহর ইচ্ছায়, আমরা কিন্তু আহত হয়েছি, কারণ ওরা অনেক শক্তিশালী আর খুব বদ জিন, ওরা অনেক জাদুটোনা জানে, ওদের সাথে আমরা অনেক ক্ষেত্রে পেরে উঠি না, ওরা আমাদের থেকে শক্তিশালী। আমরা চেষ্টা করব আপনাকে হেফাজত করার জন্য আল্লাহর ইচ্ছায়, কিন্তু আপনি আর কখনোই রাতের বেলা বাইরে বের হবেন না। বাইরে বের হলেও সাথে লোক নিয়ে যাবেন, আমরা সাথে থাকবো, কিন্তু সাথে মানুষ নিয়ে যাবেন, আর সবসময় শরীর বন্ধ করে রাখবেন। ওই হুজুর এরপর থেকে স্বপ্নে বিশাল বড় বড় 2টো সাপ দেখতেন। এই সাপ দুটো হুজুরকে এসে বলতেন, কে হুজুর, আমাদের কথা কি ভুলে গেছিস? আমরা কিন্তু তোর অপেক্ষায় আছি, তোর রক্ত দিয়ে আমরা বিজয় উৎসব করব, সেই দিনের অপেক্ষায়, তোকে যেদিন পাবো ওই দিনই শেষ করব। এই বলতো আর বিকট শব্দে হাসতে থাকতো। তো মানিক মিয়ার সাথে ঘটনা কিন্তু আর ঘটে নাই, কিন্তু হুজুরের সাথে ঘটনা শুরু হয়। হুজুর এখনো আতঙ্কে আছেন, এখনো সেই ভয়ানক স্বপ্ন দেখেন। আতঙ্কে এই কারণে আছেন, কবে যে বিপদে পড়বেন সেই চিন্তায়। এখনো পর্যন্ত হুজুরের সাথে এই সমস্যা চলছে, যার সমস্যা আজও সমাধান হয়নি। Our hotel is the best in the world. At the end of the week, you will be an entirely different person. What happens in Thailand stays in Thailand. Amen. Amen. এখন হুজুরের সামনে কি বিপদ আছে, কখন কি হয় বলা যাচ্ছে না। আমরা দোয়া করব এই দুষ্ট জিনদের হাত থেকে হুজুরকে যেন আল্লাহ হেফাজত করেন, কারণ মানুষের উপকার করতে গিয়ে তিনি বিপদে পড়েছেন।
প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু একটা শিক্ষা আমরা পাই, সেটি হলো এই যে স্বপ্নে গুপ্তধনের যে লোভ জিনেরা দেখায়, তো অনেকেই কিন্তু এই লোভে পড়ে যেতে পারেন। চিন্তা করতে পারেন যে জিনেরা বলেছে কাউকে বলা যাবে না, তাহলে আমি যাই। হতে পারে যে ওইটা যে আপনি গোপনে আনতে যাবেন, ওই রাত আপনার জীবনের শেষ রাত হবে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই জিনেরা মিথ্যা কথা বলে এবং মানুষকে ধোঁকা দেয়। আপনি আমি কি এমন হয়ে গেলাম যে গুপ্তধন আপনাকে আমাকে দিয়ে দেবে? এটাও কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে আমরাই কেন, আমরা কি এমন কাজ করেছি গুপ্তধন পাওয়ার মতো? কোন জিনের উপকার করেছি? তা তো না, তাহলে আমাকে কেন দেবে? এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কোনো বিপদে পড়তে যাচ্ছি, এমন এক মায়া জালে জড়াতে যাচ্ছি যেখান থেকে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ মাশফিক ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন। আমরা দোয়া করব হুজুর যেন এই বিপদ থেকে রক্ষা পান এবং কাউকে যেন আর এভাবে লোভে পড়ে কোনো বিপদে পড়তে না হয়। প্রিয় লিসেনার্স, চলে যাচ্ছি আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের শেষ ঘটনায়। এবারের ঘটনাটিও আমাদেরকে দিয়েছেন মাশফিক ভাই, আর ঘটনাটি মাশফিক ভাই পেয়েছেন তাদেরই এক ভাবি, তার নাম হচ্ছে ময়না। ময়না ভাবি নামে এই ফ্যামিলিতে তিনি পরিচিত। বর্তমানে তার বয়স 50 কি 52 মতো। আর ঘটনা যখন ঘটে তখন ময়না ভাবির বয়স ছিল 11-12 বছর, বা ঘটনা ঘটা যখন শুরু হয় তখন এরকম বয়স ছিল তার। তো ঘটনা শুরু করি। ঘটনা ঘটে 1980 সাল বা এর আশেপাশের একটি সময়। এই ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনায় ময়না ভাবির মা, বোন, চাচা, চাচি, দাদি এবং 2জন চাচাতো ভাই সহ পরপর 6 বছরে 7 জন মানুষ মারা যায়। এই কারণে বলছি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এটি। ঘটনাটি ঘটে বাগেরহাট সদরের মগরা গ্রামে। এই গ্রামে বল্লার বাগান নামে একটি ভয়াবহ বাগান রয়েছে। এই বাগানে মানুষ দিনে দুপুরে যেতে ভয় পেত। কোনো কারণে যদি যেত তাহলে কয়েকজন একসাথে মিলে যেত। বহু মানুষ এই বাগানে বিভিন্ন ভয়াবহ কিছু দেখে তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। এই ভয়াবহতার সম্মুখীন হয়ে কেউ পাগল হয়ে গেছে, কেউ তিলে তিলে মারা গেছে, কেউ নিঃস্ব হয়েছে, কেউ পরিবার পরিজন হারিয়েছে, কেউ জীবনের তরেই হারিয়ে গেছে আর কখনো ফেরত আসেনি। আবার কারো লাশ পাওয়া গেছে ওই বল্লার বাগানের মাঝখানে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায়। এমন শত শত ভয়াবহতা প্রত্যক্ষ করেছে ওই গ্রামের বহু মানুষ। যুগের পর যুগ ধরে মানুষ এই ভয়াবহতা বয়ে বেরিয়েছে, এখনো হয়তো বা বেড়াচ্ছে, কিন্তু এখনো তেমন সেই ঘটনা ঘটে না। কেন ঘটে না, আর আগে কেন ঘটতো, সেগুলোই আমরা আজকের এই ঘটনায় উপস্থাপন করবো ইনশাল্লাহ। মগরা গ্রামের এমনই কিছু হৃদয় বিদারক এবং দুর্বিষহ ঘটনার বর্ণনা করতে গিয়ে ময়না ভাবি কান্নাকাটি করেছেন, এই কারণে যে তার চোখের সামনে বাড়ির 7 জন সদস্য মারা গিয়েছে এবং তাদেরকে হারিয়ে সেই ফ্যামিলি যারা জীবিত ছিল তারা পাগলের মতো হয়ে গিয়েছিল। ময়না ভাবির বয়স তখন 11-12 বছর। তারা ওই বল্লার যে বাগান, এই বাগানের পাশের মোটামুটি 200 মিটার দূরে জায়গা কিনে বাড়ি বানান। তার কয়েকজন চাচা এবং তাদের পরিবারও ময়না ভাবিদের বাড়ির আশেপাশে ওই বল্লার বাগানের পাশেই বাড়ি বানিয়ে থাকতে শুরু করেন। সবকিছুই ঠিকঠাক কিন্তু যাচ্ছিল। প্রথম 6 মাস কোনো সমস্যাই হয়নি। ময়না ভাবির বড় বোনকে বিয়ে দিয়েছিল বাড়ির কাছেই। তো ময়না ভাবির বোনের শ্বশুর বাড়ির যেই শ্বশুর বাড়িটা কাছে হয়, সে প্রায় বাড়িতে আসা যাওয়া করতো। মা বোন চাচিদের সাথে গল্প করতো সারাদিন। সন্ধ্যার আগেই বাড়ি যেত, যেহেতু বাড়ির কাছেই।
তো ময়না ভাবির বাবা তার বাড়ির পাশে একটা আটের মতো কাটে, মানে যেটাকে আইল বলে আর কি। তো এমন ভাবে সেটা কাটে যে ওইটা বল্লার বাগানের গা ঘেঁষে গিয়েছিল এবং ওই জায়গাতে বেগুন গাছ লাগায়। তো ময়না ভাবিরা নিম্নবিত্ত পরিবার, তার বাবা মাঠে কাজ করতো, ধান লাগাতো, মাঠে ফসল ফলাতো, আর সেই ফসল বিক্রি করে তাদের দিন চলতো। এভাবেই চলছিল সবকিছু।